শুরু করছি আমি তো ভালোবাসি তোকে উপন্যাস। লিখেছেন সালমা চৌধুরী। পর্ব ৭৩। মাহমুদা খানের ধমক খেয়ে মেঘ কেঁপে ওঠে। ভয়ে সঙ্গে সঙ্গে কল কেটে দিয়েছে। মেঘ ভয় পেলেও আবিরের মনে কিঞ্চিৎ ভয় বলতে নেই। ফুপ্পির ঝাড়ি খেয়েও আবির কল দিয়েই যাচ্ছে। মেঘ ফোন সাইলেন্ট করে রেখেছে ঠিকই, কিন্তু আবিরের অনাবশ্যক কলে বুকের ভেতরটা অবিচ্ছিন্নভাবে কম্পিত হচ্ছে। বাহির থেকে আলোকসজ্জার ঝলমলে আলো রুমে প্রবৃত্ত হচ্ছে। মেঘ ঘাড় ঘুরিয়ে বন্যার দিকে এক পলক তাকালো। বন্যা গভীর ঘুমে নিমগ্ন। পরপর তাকালো ফুপ্পির দিকে। ফুপ্পির ভারী নিঃশ্বাসের শব্দ বোঝা যাচ্ছে, উনিও ঘুমে। মেঘ বুকের উপর ফোন চেপে অতি সদর্পণে বন্যার পাশ দিয়ে নেমে উদগ্রীব পায়ে বারান্দায় গিয়ে কল রিসিভ করলো। আবির তৎক্ষণাৎ অনচ্ছ কণ্ঠে শুধালো, তোর কি আমার জন্য একটু মায়াও হয় না? আবিরের কথা শুনে মেঘ বিহ্বল ভড়কে গেছে কিছুটা। কপাল কুঁচকে ভারী স্বরে বলল, আমি কি করলাম? সন্ধ্যা থেকে কেউ আমাকে একটা কল পর্যন্ত দিল না। কেউ না দিলেও তুই তো একটা কল দিতে পারতি। আমি তো আপনার কলের অপেক্ষায় ছিলাম। অপেক্ষা করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। বাহ, কি দায়িত্বশীল বউ আমার। মেঘ সহসা ঠোঁট বাঁকালো। সদা জাগ্রত চোখে আলোকসজ্জার লাল নীল আলোর পানে তাকিয়ে মোলায়েম কণ্ঠে শুধালো, বাসায় কখন এসেছেন? খেয়েছেন? কিছুক্ষণ আগে। আমার শ্বশুর বিয়েতে যে পরিমাণ জামাই আদর করেছে, রাতে আর কিছু খেতে হবে না। কোথায় গিয়েছিলেন? এখন বলবো না। আচ্ছা ঘুমান তাহলে। শোন। জি। চল ছাদে যাই। না, কেন? আম্মুরা বলেছে বিয়ের রাতে বউ জামাইয়ের মুখ দেখতে নেই, এতে নাকি জামাইয়ের অমঙ্গল হয়। ঠিক আছে, দেখলাম না মুখ, একটু কথা তো বলতে পারি। আব্বাজান নিষেধ করেছেন, দেখা সাক্ষাৎও করা যাবে না। আবির ফোঁস করে শ্বাস ছেড়ে রাগান্বিত কণ্ঠে বলল, কেউ আমাকে কিছু বলতে পারছে না, তাই তোকে কুসংস্কার বোঝাচ্ছে, আর তুইও বোকার মতো সেসব মানছিস। মেঘ নিশ্চুপ। আবির দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করে আহ্লাদি কণ্ঠে বলল, চল না ছাদে। মেঘ অত্যন্ত ধীর কণ্ঠে বলল, একটু বুঝার চেষ্টা করুন, আমি যেতে পারবো না। আপনি যেন রুমে না আসেন, তার জন্য আব্বাজান ফুপ্পিকে আমার সাথে থাকতে বলেছেন। এখন আমি বের হলেই খবর আছে। আপনি ঘুমান। আবির ঢোক গিলে ভ্রু বাঁকিয়ে আবেগতাড়িত কণ্ঠে বলল, আই মিস ইউ, আই নিড ইউ, বিলিভ মি, আই ব্যাডলি ওয়ান্ট ইউ, স্প্যারাউ। আবিরের কণ্ঠে আবেগপ্রবণ অস্বাচ্ছন্দ্যকর কথাগুলো শুনে মেঘের গা শিউরে উঠেছে। এ যাবৎকাল আবিরকে এতটা ব্যাকুল হতে কখনো দেখেনি সে। মেঘ নিস্পৃহায় দীর্ঘশ্বাস ছেড়ে ঠোঁট কামড়ে বিড়বিড় করল, আমাকে তো খুব বলতেন সহিষ্ণু হতে হবে, ধৈর্যশীল হতে হবে, তাহলে আজ আপনার এই অবস্থা কেন? এত অধৈর্য হয়ে উঠেছেন কেন আপনি? আর কত ধৈর্য ধরব? এতদিন যাবৎ অফিসিয়াল বিয়ের অপেক্ষায় ছিলাম। করলাম তো অফিসিয়াল বিয়ে, আত্মীয় স্বজন এলাকাবাসী সবাই জানলো তো। তাহলে এখন আমার বউ আমাকে দিচ্ছে না কেন? মানলাম কান অনুষ্ঠান শেষ হবে, কিন্তু দেখা তো করতে দিবে, কথা তো বলতে দিবে। আমাদের মাঝে কংক্রিটের দেয়াল সৃষ্টির কি দরকার ছিল? জানি না। আমার ঘুম পাচ্ছে, ঘুমাবো, আপনিও ঘুমান। বুকের ভেতর আগুন জ্বললে ঘুমাবো কিভাবে? মেঘ মুচকি হেসে বলল, এক বোতল ঠান্ডা পানি খেয়ে ঘুমিয়ে পড়েন। মেঘ কল কেটে রুমে চলে গেছে। আবির কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে বিড়বিড় করে বলল, এত কাহিনী করবে জানলে কমিউনিটি সেন্টার থেকেই পালাতাম। মেঘ ভোরবেলা উঠে আবারও ঘুমিয়েছে, তাই সকালে ঘুম একটু দেরিতে ভেঙেছে। আশেপাশে বন্যা ফুপ্পি কেউই নেই। আবিরের কথা মনে পড়তেই সঙ্গে সঙ্গে ফোন হাতে নিল। মেঘ আনমনে নেট অন করে ফেসবুকে ঢুকলো। অকস্মাৎ আবিরের পোস্ট দেখে চমকে উঠল। গতকাল বিয়ের বেশ কয়েকটা ছবি আবির রাতেই তার আইডি থেকে পোস্ট করে ক্যাপশন লিখেছে, প্রিয় সহধর্মিণী,
আমার অলীক কল্পনার সঙ্গী তুমি, গোধূলি লগ্নে বাড়ি ফেরার একান্ত অভিপ্রায়। তুমি আমার স্নিগ্ধ সকালের সুললিত গন্ধরাজ, পরন্ত বিকেলের একগুচ্ছ বাগান বিলাস। আমার শূন্য হৃদয়ের পূর্ণতা তুমি, ব্যাকুল হৃদয়ের নির্জন নির্মলা। নীল দিগন্তের উড়ন্ত মেঘেরা জানে কত স্বপ্ন উড়িয়েছে বেনামি খামে। তোমার মায়াবী মুখের পানে চেয়ে ভুলেছে সব যাতনা আনমনে। তোমার ঠোঁটের ওই স্নিগ্ধ হাসি দেখে আমার হৃদয়ের অন্তরালে নিরবিচ্ছিন্ন বিক্ষোভ চলে। তুমি আমার অবসন্ন মস্তিষ্কের প্রবলতা, নব্য স্বপ্ন দেখার অদম্য স্পৃহা। তোমাকে হাসাতে চেয়ে বহুবার কেঁদেছি আড়ালে। তুমি আমার অপেক্ষার শেষ প্রহর, 16 বছরের প্রতীক্ষার অমূল্য পুরস্কার। তোমাকে মিথ্যা প্রতিশ্রুতি দেইনি আমি, দিয়েছি আবিরের বউয়ের স্বীকৃতি। আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি, আর আমৃত্যু ভালোবেসে যাব। ইতি তোমার আকাঙ্ক্ষিত স্বামী। মেয়ে ক্যাপশন পড়ে 5 মিনিটের জন্য নিস্তব্ধ হয়ে গেছে। 5 মিনিট পর মনোযোগ দিয়ে ছবিগুলো দেখতে লাগলো। গতকাল পার্লার থেকে সেজে যাওয়ার পর থেকে নিজেকে কেমন লাগছে সেটা দেখার সুযোগই পাইনি। বিয়ের ছবি পর্যন্ত দেখেনি। তবে কয়েক ঘন্টায় আবিরের মুখ থেকে 1000 খানেক প্রশংসা সহ আবিরের দুর্বৃত্ত কথা শুনতে হয়েছে। সুযোগ পেলে মেঘের কানের কাছে ফিসফিস করে নিজের অব্যক্ত অনুভূতি জাহির করেছে। আর মেঘ শুধু আবিরের পাগলামি দেখিয়েই গেছে। এমনকি কবুল বলার সময় আবিরের অস্থিরতা দেখে মেঘ নির্বাক ছিল, নিষ্পলক চোখে কেবল তাকিয়েই ছিল। মিনিমাম লোকলজ্জা বিসর্জন দিয়ে আবির উচ্চ শব্দে বলেছিল, পৃথিবীর যা কিছুর বিনিময়ে হোক আমি সবকিছু দিতে রাজি হয়েই মেঘকে বউ হিসেবে কবুল করলাম। আলহামদুলিল্লাহ, কবুল কবুল কবুল। যেখানে একবার কবুল করলাম কিংবা আলহামদুলিল্লাহ কবুল বললেই বিয়ে সম্পূর্ণ হয়ে যায়, সেখানে আবির বলেই যাচ্ছিল। আবিরের কাণ্ড দেখে কাজী সাহেবও না হেসে পারলেন না। কাজীর মুখে হাসি দেখে আবির পরপর উদ্বিগ্ন কণ্ঠে শুধালেন, আমাদের বিয়ে হয়েছে তো? কাজী সাহেব উঠে যেতে যেতে বললেন, আলহামদুলিল্লাহ, এতদিনে পরিপূর্ণ হয়েছে। আলহামদুলিল্লাহ। কাজী চলে যেতে আবির মেঘের দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে বলে উঠল, এই ভরাট মজলিসে সবাইকে সাক্ষী রেখে আমি আবির তার মেঘকে বিয়ের প্রস্তাব দিচ্ছি। মেঘ কি আবিরকে স্বামী হিসেবে কবুল করেছে? মেঘ আবিরের ঝলমল চোখের দিকে তাকিয়ে ঠোঁট চেপে হেসে মোলায়েম কণ্ঠে জবাব দিয়েছিল, কবুল করলাম, আলহামদুলিল্লাহ। কবুল কবুল কবুল। আবিরের পাগলামি সেখানেই থামেনি। গতকাল বাসায় ফেরার সময় আবির হঠাৎই মেঘের বানে ফিস ফিস করে বলছিল, চিরদিনের জন্য শ্বশুর বাড়িতে চলে যাচ্ছিস, এবার একটু কান্না কর। মানছি একই বাড়িতে যাচ্ছিস, তাই বলে কাঁদবি না। মেঘ ভেঙচি কেটে বলেছিল, আপনার যদি এতই শখ থাকে তাহলে আপনি কান্না করেন। প্রত্যুত্তরে আবির বলেছিল, তুই নববধূর মতো কান্নায় ভেঙে পড়বি, নতুন জামাইদের মতো আমি তোকে সান্ত্বনা দেব। এটা আমার জীবন থেকে মিস হয়ে গেল। এক কাজ করি, চল দুজন একসঙ্গে কান্না করি। গতকাল আবিরের আজগুবি কথা শুনে মেঘ কপাল কুঁচকালেও আজ কথাগুলো মনে করে আনমনে হেসে ফেলল। পুনরায় ছবি দেখায় মনোযোগ দিল। নিজের পরনের মেরুন রঙের বিয়ের বেনারসি, গা ভর্তি ভারী গহনা, মাথায় ঘোমটা সহ চোখ ধাঁধানো আড়ম্বরপূর্ণ সাজসজ্জা দেখে মেঘ নিজেই লজ্জায় পড়ে যাচ্ছে। সেই সাথে রাজোচিত শেরানিতে আবিরকে যেন রাজপুত্রের মতো লাগছে। গতকাল আবিরের অযাচিত দুষ্টুমির জন্য সামনাসামনি ঠিকমতো দেখতেই পারেনি, তবে আজ ছবিগুলো খুব ভালো করে দেখছে। আয়নায় দুজনের মুখ দেখা, মেঘের কপালে আবিরের চুমু দেওয়া, একে অপরের চোখে চোখ রেখে নিগ্রহ ঘরে বন্দি থাকা, বরণের ছবি সহ আরও 2-3টা ছবি আপলোড করেছে। মেঘ সবগুলো ছবি দেখা শেষে কৌতূহলবশত কমেন্টস দেখতে গেল। আবিরের বন্ধু, ছোট ভাই, বড় ভাই, রাকিব, সাকিব, তানভীর, মাইশা আপু সহ সবাই নিজেদের মতো অভিনন্দন জানানোর পাশাপাশি উস্কানিমূলক মন্তব্যও করেছে। কারো কারো মন্তব্য দেখে মেঘ বেশ বিস্মিত হচ্ছে। এর মধ্যে বন্যা আসছে। মেঘের লাজুক হাসি দেখে মৃদু স্বরে জিজ্ঞেস করলো, হাসছিস কেন?
ভাইয়ার পোস্ট দেখে মেঘ কপাল কুঁচকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুই কিভাবে জানিস? শুধু আমি না, বাড়ির সবাই এখন ভাইয়ার পোস্ট নিয়ে গবেষণা করছে, নিচে গেলেই বুঝতে পারবি। মেঘ শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, তুই খেয়েছিস? না, তোকে ডাকতেই আসছিলাম। তুই ফ্রেশ হয়ে আয়, একসাথে খাবো। আচ্ছা। বন্যা মিমের রুমে চলে গেছে। ইদানিং মেঘ ব্যস্ত থাকায় বন্যার মিম আর আইনের সাথে খুব ভালো সম্পর্ক হয়ে গেছে। দুজনই তানভীরের কথা জানে, তাই তানভীরের হাত থেকে বন্যাকে সবসময় প্রোটেক্ট করে। ড্রয়িং রুমে সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে আবির। রান্নাঘরে রান্নার আয়োজন চলছে। ইকবাল খান ছাদ থেকে নেমে আবিরকে এভাবে বসে থাকতে দেখে কিছুটা উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলেন, কিরে আবির, এভাবে বসে আছিস কেন? আবির চোখ খুলে কাকামণিকে এক পলক দেখে পূর্বের অবস্থা থেকে উত্তর দিল, আমার মনটা খুব খারাপ। ইকবাল খান নেমে এসে আবিরের পাশে বসতে বসতে শুধালেন, মন খারাপ কেন? বিয়ে তো সবাই মেনেই নিয়েছে, তাহলে মন খারাপ কেন থাকবে? আবির তপ্ত স্বরে বলতে শুরু করলো, মন খারাপ থাকবে না কেন? মানুষ এলাকা ছেড়ে 2-1 বছর বাহিরে থাকলে কথা, আচরণ, চলাফেরা সব বদলে যায়। সেখানে 20-30 বছর ঢাকা শহরে থেকেও এখনো গ্রামের কি সব আজগুবি নিয়মনীতি পালন করছে। বিয়ের পর বউ আলাদা কেন থাকবে? এত বছর অপেক্ষা করে নিজের সাথে নিজে যুদ্ধ করে আল্লাহর কাছে চাইতে চাইতে মেঘকে পেয়েছি। কেউ কি জানে সেটা? কিছুদিন যাবৎ এইবারের প্রতিটা মানুষ আমার ইমোশন নিয়ে প্রতিনিয়ত খেলছে। তারপর আমি চুপ করে আছি। আমি যদি ঘুণাক্ষরেও এসব টের পেতাম তাহলে মেঘকে নিয়ে আগেই পালিয়ে যেতাম। তোমরা যা করছো তা আমি কখনো ভুলবো না। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। ইকবাল খান শীতল কণ্ঠে বললেন, এভাবে বলছিস কেন? এক এক এলাকার এক এক রীতি, একটু একটু মেনে নিতেই হবে। আবির কিছু বলার আগেই পেছন থেকে আলী আহমেদ খান গুরুগম্ভীর কণ্ঠে বলে উঠলেন, তোমার নিন্দা জানানোর শেষ হলে বাহিরে আসো, কাজ আসে। আলী আহমেদ খানের কণ্ঠ শুনে আবির চমকে উঠে পেছনে তাকালো। আব্বুর রাগি রাগি চোখ মুখ দেখে নিজের মুখ চেপে ধরল। আলী আহমেদ খান কখন এসেছে আর ঠিক কতটুকু কথা শুনেছে এটা ভেবেই আঁতকে উঠেছে আবির। ইকবাল খানের সাথে আবিরের ফ্রেন্ডলি সম্পর্ক হওয়ায় যা ইচ্ছে বলে দিতে পারে, কিন্তু আব্বুর সামনে সে যথাসাধ্য ভদ্র থাকার চেষ্টা করে। কিন্তু আজ এভাবে ধরা পড়ে যাবে সেটা কল্পনাও করতে পারেনি। আবির মাথা নিচু করে দাঁত দাঁত দিয়ে জিভ কামড়ে বাসা থেকে বেরিয়ে গেছে। ইকবাল খান আলী আহমেদ খানের মুখের পানে চেয়ে মলিন হাসলেন। আলী আহমেদ খানও নিঃশব্দে হেসে বেরিয়ে গেছেন। কিছুক্ষণের মধ্যেই মেঘ নিচে নামলো। মেঘকে দেখে রাকিব অকস্মাৎ বলে উঠল, এই যে ভাবি, আমার বন্ধুর 16 বছরের অব্যক্ত অনুভূতির বহিঃপ্রকাশে লেখা খোলা চিঠি পড়ে আপনার অনুভূতি কি? মেঘ শাড়ির আঁচল টেনে মাথায় দিয়ে চিবুক নামিয়ে লাজুক হাসল। রিয়া রাকিবকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া সবে তো প্রকাশ করেছে, মেঘকে অনুভব করার সময় দাও। বিয়ের ঘোরটা আগে কাটুক, তারপর জিজ্ঞেস করো। ঠিক আছে জান, তুমি যা বলবে তাই হবে। রিয়া ঠোঁট বেঁকিয়ে রাগী স্বরে বলল, হঠাৎ এত ভালোবাসা কোথা থেকে আসছে? রাতে বারান্দায় দাঁড়িয়ে আকাশের পানে তাকিয়ে কল্পনা করে আবির যেভাবে চিঠি লিখছিল সেটা দেখে আমারও খুব ইচ্ছে হয়েছিল তোমাকে নিয়ে একটা চিঠি লেখার। কিন্তু বিশ্বাস করো, তুমি ফাল্গুনের সেই রক্তিম শিমুল ফুল আমার হৃদয়ের। এরপর আর কিছুই ভেবে পাচ্ছিলাম না। 30 মিনিট ভেবেছি, তানভীরকে নিয়ে গবেষণা করেছি, কিন্তু লাইনটা আর সম্পূর্ণ করতে পারিনি। তারপর মনে হলো কবিতা আর চিঠি লেখার থেকে সকাল সন্ধ্যা বাবু খাইছো জিজ্ঞেস করাটা খুব সহজ সমাধান। রিয়া বিরক্ত হয়ে বলল, তুমি আসলেই একটা আনরোমান্টিক। রাকিব হেসে উত্তর দিল, বিয়ে করেছি 6 মাস হতে চলল, এখন আমি কত রোমান্টিক দেখছো? তুমি বললে শিমুল ফুল না দিতে পারলেও কচুরি ফুল ঠিকই দিতে পারবো, আর কি চাও? রিয়া রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিল, তুমি আপাতত চোখের সামনে থেকে যাও। আজকাল ভালোবাসার কোনো মূল্য নেই। নিজের বিয়ে করা বউও বলে নাকি আমি আনরোমান্টিক? ধিক্কার জানাই। কাকে ধিক্কার জানাচ্ছ? নিজেকেই। রিয়া সহসা হাসতে শুরু করেছে, সেই সাথে মেঘও হাসছে।
আবির এসে রাকিবের কাঁধে হাত রেখে ধীর কণ্ঠে জানতে চাইল কি হচ্ছে এখানে। আবিরের কণ্ঠ শুনে মেঘ আর চোখে তাকালো। আবিরকে এক পলক দেখেই লজ্জায় নুয়ে পড়েছে। গতকালও এত লজ্জা পায়নি যতটা লজ্জা আজ পাচ্ছে। অবিলম্বে ঘুমটা টেনে মুখ ঢাকার চেষ্টা করলো। রাকিবের সাথে দু একটা কথা বলে আবির মেঘের সামনে এসে দাঁড়িয়ে অত্যন্ত কোমল কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম। লজ্জায় আড়ষ্ট মেঘ ঠান্ডা কণ্ঠে বলল, ওয়ালাইকুম আসসালাম। শুভ সকাল বউ। শুভ সকাল। রাকিব গলা খাকারি দিয়ে বলল, তোর বউ এটা আমরা সবাই জানি, তাই বলে সারাদিন বউ বউ করবি? ভাবছি কিছুদিন দিনরাত এক করে শুধু বউই ডাকবো। মাহমুদা খান মালিয়া খানের রুম থেকে বেরিয়ে আসতে আসতে ভারী কণ্ঠে বললেন, আবির তোর কি কোনো কাজ নেই? সকাল সকাল মেঘকে জ্বালাচ্ছিস কেন? আবির কপাল কুঁচকে ঠোঁট বেঁকিয়ে শক্ত কণ্ঠে বলল, আমি কোথায় জ্বালিয়েছি? এতক্ষণ কাজ করে কেবলই আসলাম। ফুপ্পি, তোমার আমার সাথে কিসের শত্রুতা বলো তো? আব্বুর সাথে তুমিও এমন আচরণ করছো কেন? তোমাদের থেকে তো আমার শ্বশুরই ভালো। মেয়ে খেয়েছে কিনা দেখতে আমাকে জোর করে পাঠিয়েছেন, আর তোমরা? মাহমুদা খান রাজভারী কণ্ঠে বললেন, ভাইজান খুব সহজে মেনে নিয়েছে, তাই কিছু বুঝতে পারছিস না। ভাইজানের ধমক না শোনা পর্যন্ত শান্তি পাচ্ছিস না, তাই না? তোর আচরণে কোনো কারণে ভাইজান যদি রেগে যান, বাড়ি ভর্তি মেহমানের সামনে চিৎকার চেঁচামেচি করেন, বিষয়টা কি ভালো লাগবে? তার থেকে উনি শান্ত আছেন, তুইও একটু শান্ত থাক। ঠিক আছে, থাকলাম শান্ত। আবির মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে মেঘের দিকে তাকিয়ে ব্যস্ত কণ্ঠে বলল, বউ তুমি খেয়ে নাও। হ্যাঁ, তোমার ফুফু শাশুড়িটা ভালো না, একদম মহিলা হিটলারের মতো আচরণ করেছেন। আমি এখন পালাই। আবির এক দৌড়ে বাসা থেকে বেরিয়ে গেছে। রাকিবও হাসতে হাসতে চলে গেছে। মাহমুদা খান হেসে বললেন, মেঘ খেতে বস, আমি ওদের ডেকে নিয়ে আসি। একটু পরেই সবাই খেতে নেমেছে। মেঘকে দেখেই জান্নাত বলে উঠল, তুমি আমার স্নিগ্ধ সকালের সুললিত গন্ধরাজ, পরন্ত বিকেলের একগুচ্ছ বাগান বিলাস। পাশ থেকে আইরিন বলল, ভাবি এইটা না, আমার ওই লাইনটা বেশি ভালো লেগেছে। নীল দিগন্তের উড়ন্ত মেঘেরা জানে কত স্বপ্ন উড়িয়েছি বেনামি খামে। রিয়া মৃদু হেসে বলল, তোমরা শুধু শুধু মেঘকে জ্বালিও না। মেঘ, আমি তোমাকে ভালোবেসেছি, ভালোবাসি, আর আমি তো ভালোবেসে যাব। তুমি একদম মন খারাপ করবে না, কেমন? ওদের দুষ্টুমিতে মেঘ চোখ তুলে তাকাতেই পারছে না। এর মধ্যে মালা এসে একটা চেয়ার টেনে বসলো। আইরিন মজার ছলে জিজ্ঞেস করলো, মালা আপু, আপনার কোন ডায়লগটা ভালো লেগেছে? কিসের ডায়লগ? আবির ভাইয়া মেঘ ভাবিকে নিয়ে ফেসবুকে খোলা চিঠি লিখেছে, আপনি দেখেননি? মালা আইরিনকে দেখে পরপর মেঘের লজ্জামাখা আদলের বানে তাকালো। মনে মনে বিড়বিড় করলো, আমাকে ব্লক করে রাখলে কিভাবে দেখবো? আইরিন আবার জিজ্ঞেস করলো, দেখেননি? মালা বিরক্ত হয়ে বলল, খেয়াল করিনি। আবারও মনে মনে বিড়বিড় করলো, এসব আজাইরা ভালোবাসা দেখলেই শরীরটা জ্বলে। বৌভাত উপলক্ষে মেঘ আজ অফ হোয়াইট রঙের মধ্যে গোল্ডেন স্টোনের একটা গর্জিয়াস লেহেঙ্গা পরেছে। আবির মেঘের সাথে ম্যাচিং করে অফ হোয়াইট রঙের স্যুট পরেছে। বাকিরাও যে যার মতো সেজেছে। মালা আজ হুট করে একটা গর্জিয়াস শাড়ি পরেছে। মালার সাজ দেখে সাকিব মেকি স্বরে বলল, ছ্যাঁকা খেয়ে মানুষকে ঘরের দরজা বন্ধ করে সপ্তাহব্যাপী বা মাসব্যাপী কাঁদতে দেখেছি, অথচ তুই তা না করে নাচতে নাচতে বিয়ে খেতে চলে আসছিস। তোর কি মিনিমাম লজ্জা নেই? লাজ লজ্জা ধুয়ে কি শরবত খাবো নাকি? আর একটা কথা শুনে রাখ, আমি চাইলেই আবির ভাইকে বিয়ে করতে পারতাম, কিন্তু আমি মেঘের মতো এত উন্মাদ না যে আমার আবির ভাইকেই লাগবে। রাকিব ফিক করে হেসে বলল, কথাই আছে, পাগলের সুখ মনে মনে। আর কি কি বলে নিজেকে সান্ত্বনা দিচ্ছি জানাইস আমাকে, প্রয়োজনে আমি আরো কিছু অ্যাড করে দেব। আর রইল বাকি মেঘবতীর পাগলামির কথা। আবির ভাইয়া দেশে আসছে মেঘকে পাগল করতে। 14 বছর তো একাই পাগলামি করে গেল। ভাইয়ার কি ইচ্ছে হয় না মেঘবতী তার জন্য একটু পাগলামি করবে? বাড়ি ফেরার অপেক্ষায় থাকবে, তাকে দেখার জন্য বা একটু কথা বলার জন্য উতলা হয়ে থাকবে।
তার দিকে কেউ তাকালে অগ্নিকন্যার রূপ নেবে। মূল কথা, ভাইয়াকে পাগলের মতো ভালোবাসবে। মেঘাবতীর মনে প্রবল প্রদ্যমতা জাগাতেই ভাইয়াই সব করেছে। তাই তোর চোখে মেঘাবতী উন্মাদ হলে আবির ভাইয়া তার গুরু। মালার আগে কটমট করে চলে যেতে নিলে অলক্ষিতভাবে লিমনের সাথে ধাক্কা খেল। মালা মাথায় হাত দিয়ে রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিল, আপনি কি চোখে দেখেন না? লিমন মালার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, মাঝে মাঝে একটু কমই দেখি। মালার আগে ফুসফুস করে চলে গেছে। মাইশা আপু আর ওনার হাজবেন্ড আজ দুপুরে আসছেন। আবির কল দিতে দিতে অনেক কষ্টে আপুকে রাজি করিয়েছে। মেঘ আপুকে দেখে আহ্লাদী কণ্ঠে বলল, আপু মনে আছে তো? বাবুকে কিন্তু সর্বপ্রথম আমার কোলে দিতে হবে। হ্যাঁ গো, মনে আছে। দোয়া করো বাবু সুস্থভাবে হলে তোমার কোলেই প্রথমে দিব। মেঘ একগাল হেসে বলল, ঠিক আছে। আবির মেঘের দিকে তাকিয়ে কিছু ভেবে আনমনে হাসল। মেঘ বিষয়টা খেয়াল করে জিজ্ঞেস করলো, হাসছেন কেন? এমনিতেই। বলুন, রাতে বলবো। না, এখনই বলুন। আই লাভ ইউ, আই ওয়ান্ট টু হাগ ইউ, আই ওয়ান্ট কিস ইউ। মেঘ সঙ্গে সঙ্গে আবিরের হাতে চিমটি কেটে ব্যস্ত কণ্ঠে বলল, চুপ করুন। এখন তো চুপ করতেই বলবি। অফিসিয়াল বিয়ের 24 ঘন্টা পেরিয়ে গেছে, অথচ এখনো অফিসিয়াল আলিঙ্গনটাই করতে পারলাম না। মেঘ নিজের কপাল চাপড়ে ভিড় করে বলল, এত নির্লজ্জ কবে হলেন আপনি? বিয়ে করার পর। সারা দিনের অনুষ্ঠান শেষে বিকেলের দিকে অনেক আত্মীয় স্বজনই চলে গেছেন। এশা পর্যন্ত সবাই মোটামুটি ব্যস্ত ছিল। এশার নামাজ পড়ে মোজাম্মেল খান আর আলী আহমেদ খান একসাথে চা খেতে বসেছেন। কিছুক্ষণের মধ্যেই আবির আর ইকবাল খানও এসেছেন। তানভীর, সাকিব, রাকিব, আরিফ মিলে বাসরঘর সাজাচ্ছে। গতকাল তানভীর বোনের পক্ষে থাকলেও আজ সে আবিরের পক্ষে। আবির নামাজ থেকে এসেই নিজের রুমে চলে গেছে। ভুল করেও কেউ যেন লাল গোলাপ না লাগায়, তার জন্য মূলত দেখতে গেছে। ফুল কিনতে যাওয়ার আগেই তানভীরদের বারবার বলে দিয়েছে, ভুলেও যেন লাল গোলাপ না নেই। মিনহাজ মেঘকে লাল গোলাপ দেওয়ার মতো বিশাল অপরাধের শাস্তিস্বরূপ আবির সেই রাগ মিনহাজের উপর না দেখিয়ে গোলাপের উপর দেখাচ্ছে। বিয়ে উপলক্ষে আবিরের রুম সম্পূর্ণ পরিষ্কার করা হয়েছে। আবিরের শৈশব কৈশোরের যত স্মৃতি ছিল সব সরিয়ে একদম ফাঁকা করে দিয়েছে। বিয়ের ঝামেলা মিটলে প্রয়োজনীয় সব জিনিসপত্র এনে রুমে সাজানো হবে। গায়ে হলুদের দিন থেকে আবির আব্বু চাচ্চুর মুখোমুখি বসেনি। অবশেষে আজ আবির আব্বু চাচ্চুর পাশে গিয়ে বসেছে। মোজাম্মেল খান চিন্তিত স্বরে বললেন, কিছু বলবেন? জি, বলো। আপনাদের পরিকল্পনার বাহিরে আমি যে কাজগুলো করতে বলেছিলাম সেগুলোর খরচ জানতে চাচ্ছিলাম। আমি পেমেন্ট দিয়ে দিচ্ছি, সম্ভব হলে রাতে বা সকালের মধ্যে পরিশোধ করে দিবেন। আলী আহমেদ খান ঠান্ডা কণ্ঠে বললেন, তোমার দিতে হবে না আব্বু, আমি আগেই বলে রেখেছিলাম, অন্ততপক্ষে আমার পরিকল্পনাগুলো টোটাল পেমেন্ট আমি দিব। মোজাম্মেল খান আস্তে করে বললেন, আচ্ছা তুমিই করো, কিন্তু তো তাড়াহুড়া করার প্রয়োজন নেই। ইমার্জেন্সি সবার পেমেন্ট করে ফেলেছি। আর যারা নেয়নি তাদের কাল পরশুর মধ্যে দিয়ে দেব। আমি হিসাবটা দেখতে চাচ্ছিলাম চাচ্চু। আমার কি কপাল, মেয়ের জামাই কত সুন্দর করে চাচ্চু বলে ডাকছে। আবির মৃদু হেসে মেকিস্বরে বলল, মেঘের মতো আমিও কি আব্বাজান বলে ডাকবো? আলী আহমেদ খান, মোজাম্মেল খান আর ইকবাল খান তিনজনই একসঙ্গে হেসে উঠলেন। প্রায় 1 ঘন্টা যাবৎ চারজন মিলে হিসাব করছে। এদিকে জান্নাত আর রিয়া মিলে মেঘকে সাজাচ্ছে আর বাঁশরি নিয়মকানুন শিখিয়ে দিচ্ছে। মেঘের মনে ভয়, লজ্জা, আতঙ্কের সাথে এক অজানা ভালো লাগাও কাজ করছে। রাত 10টার পর ওদের সাজানো শেষ হয়েছে। আবিরের নিষেধাজ্ঞা থাকায় লাল গোলাপ ছুঁয়েও দেখেনি। গাঁদা, বেলি, কাঠগোলাপ, 3-4 রঙের জারবেরা, জিনিয়া সহ যে ফুল পেয়েছে সব দিয়ে সাজিয়েছে। সাজানো শেষে মেঘকে নিয়ে বিছানার মাঝ বরাবর বসিয়েছে। মেঘের সামনে ফুলের পাপড়ি দিয়ে একটা লাভ এঁকে তাতে এ আর এম লিখেছে। তারপর শুরু হয়েছে দল ভাগাভাগি। কয়েকজন আবিরের পক্ষে থাকলেও বেশিরভাগই মেঘের পক্ষে।
তানভীর আজ আবিরের পক্ষে শুনে বন্যা রাগে রাগে মুখ করে বলল, আপনি দুমুখো সাপের মতো আচরণ করছেন কেন? তানভীর হেসে বলল, বোনের বিয়ের পর স্বাভাবিকভাবেই বোন শ্বশুরবাড়িতে চলে যায়। ভাগ্য ভালো আমার, বোন আমার চোখের সামনেই আছে। বনু শ্বশুরবাড়ি অন্য কোথাও হলে আজকের বাসরঘর সাজানো অসম্ভব ছিল। তাছাড়া বড় বড় ভাই হয়ে ছোট বোনের বাসর আটকানোটা তেমন শোভা পায় না। বন্যা আর কিছু বলেনি। এদিকে আবিরদের হিসাব নিকাশের এক পর্যায়ে মোজাম্মেল খান বলেন, অনেক তো হিসেব করলে, এখন বরং যাও তুমি। আবির ঘাড় ঘুরিয়ে মালিহা খানকে উদ্দেশ্য করে বললেন, আম্মু, তোমাদের যা যা নিয়মকানুন আছে তাড়াতাড়ি শেষ করো, আমার ঘুম পাচ্ছে। মোজাম্মেল খান অকস্মাৎ কাশতে শুরু করলেন। ইকবাল খান আবিরের হাত চেপে বিড়বিড় করে বলল, বাবা চাচারা আছে, কথাবার্তা একটু সাবধানে বল। আবির ভ্রু কুঁচকে মনে মনে বিড়বিড় করল, গত 2 রাতে এক ফোঁটাও ঘুমাতে পারেনি, এখন বিয়ে করেছি বলে কি ঘুম পেলেও বলা যাবে না? আবির নিশ্চুপ দেখে মোজাম্মেল খান স্বাভাবিক কণ্ঠে বললেন, বাকিগুলো সকালে দেখে নিও। আবির তপ্ত স্বরে বলল, আর কিছু দেখতে হবে না, যা লাগবে তানভীরকে বললেই হবে। মাহমুদা খান এসে মৃদু স্বরে বললেন, আবির, তুই এখন রুমে যেতে পারিস। আবির হঠাৎই কেমন যেন লজ্জা পাচ্ছে, লজ্জায় উঠতে যেতে পারছে না। আলী আহমেদ খান অকস্মাৎ বকে উঠলেন, এত লজ্জা পেতে হবে না, যাও। আবির মাথা নিচু করে উঠে রুমের দিকে চলে গেছে। রুমের সামনে যথারীতি 2 দল মানুষ দাঁড়িয়ে আছে। তানভীর আবিরের দলের হওয়া সত্ত্বেও ওরা জোরপূর্বক তানভীরকে রুমের ভেতরে রেখেছে। আবির দরজা থেকে উঁকি দিয়ে বিছানাটা দেখে নিল। মাথায় ঘোমটা দিয়ে নববধূ বিছানায় বসে আছে। আবির বাকিদের উদ্দেশ্যে স্বাভাবিক কণ্ঠে বলল, কি চাই? তেমন কিছু না। রাকিব আবিরের পাশ থেকে বলে উঠল, আজ যত ইচ্ছে দে, আমি বারণ করব না। কারণ বাসর আমিও সাজিয়েছি, তাই ভাগ আমিও পাবো। আবির রাকিবের দিকে তাকিয়ে হাসল। আইরিন অকস্মাৎ বলে উঠল, ভাইয়া, তাড়াতাড়ি টাকা দিয়ে আমাদের বিদায় করো। আবির শান্ত কণ্ঠে বলল, তোরা কত চাস? সিদ্ধান্ত নিয়ে তানভীরের কানে কানে বল। আইরিন, জান্নাত, রিয়া, মিম, বন্যা ফিসফিস করে কিছুক্ষণ ভেবেচিন্তে তানভীরকে জানালো। আবির সঙ্গে সঙ্গে বলল, সিদ্ধান্ত ফাইনাল। হ্যাঁ, এখন সামনে থেকে সরো। কেন সরবো? আগে টাকাটা দিবে, তারপর যাব। আবির তপ্ত স্বরে বলল, আমি যেতে বলিনি আপু, সরতে বলেছি। বউ না দেখে আমি তোমাদের কিছুই দিতে পারছি না। বউ দেখে ফেললেই তো শেষ। তোমরা যেমন আমাকে বিশ্বাস করতে পারছো না, তেমন আমিও পারছি না। আমার বউয়ের জায়গায় অন্য কাউকে বসিয়ে রাখুনি, তার কে গ্যারান্টি আছে? তোমাদের সহজে সমাধান দিয়েছি। তোমাদের অ্যামাউন্ট আমি না জানলেও তানভীর জানে। আমার বউ ঠিকঠাক থাকলে তোমরা তোমাদের প্রাপ্য পেয়ে যাবে। আগে বউ দেখবো, তারপর টাকা দিব। এখন তোমরা ভেবে দেখো, ঠকাবে না তো? তোমরা আমাকে না ঠকালে আমিও তোমাদের ঠকাবো না, ঠিক আছে? ওরা এক প্রকার বাধ্য হয়ে আবিরকে রুমে ঢুকতে দিয়েছে। আবির রুমে ঢুকে মেয়েকে উদ্দেশ্য করে সালাম দিল। মেঘ কাঁপা কাঁপা গলায় সালামের উত্তর দিয়েছে। এতক্ষণ যাবৎ মেঘ শান্ত থাকলেও এখন আর শান্ত থাকতে পারছে না। আবির যত কাছাকাছি আসছে, মেঘের শরীরের প্রতিটা শিরা উপশিরায় রক্ত সঞ্চালন তত বেড়েই যাচ্ছে। ঢোক গিলে বারবার নিজেকে শান্ত করার চেষ্টা করছে। আবির কিছুটা ঝুঁকে খুব যত্ন সহকারে আস্তে ধীরে মেঘের ঘোমটাটা উঠালো। লজ্জায় রাঙা মেঘের নামানো চিবুক দেখে কিঞ্চিৎ ভ্রু কুঁচকাল। আবির সহসা 2 আঙুলে মেঘের চিবুক উঠালো। আবিরের শক্ত হাতের কোমল স্পর্শে মেঘের শীর্ণ অধর থরথর করে কাঁপছে। হৃদয়ের তোলপাড়, নিঃশ্বাস এলোমেলো হয়ে যাচ্ছে। ঘন ঘন পল্লব ঝাপটে নিভু নিভু চোখে আবিরের দিকে তাকাতেই আবির সহসা বুকের বাপাশে হাত রেখে নিঃশব্দ কণ্ঠে বলল, হায় মাশাআল্লাহ। সঙ্গে সঙ্গে বিছানার উপর লাভ লেখা অংশে ধপ করে বসে গেছে। মিম আদি আইরিন কিছুটা আতঙ্কিত হলেও বাকিরা আবিরের কাণ্ড দেখে মুচকি মুচকি হাসছে। মেঘ কিঞ্চিৎ ভুরু কুঁচকে আবিরের মুখের দিকে তাকালো। আবির আচমকা কাত হয়ে মেঘের দিকে ঘুরে হাতের উপর মাথা রেখে মৃদুগামী কণ্ঠে বলল, অবশেষে আবিরের একান্ত চাঁদ আবিরের রুমে দীপ্তি ছড়াচ্ছে। মেঘ লজ্জায় চোখ সরিয়ে ফেলেছে। আবির পকেটে হাত দিয়ে যতগুলো 500 বা 1000 টাকার নোট পেয়েছে সব মেঘের হাতে মুষ্টিবদ্ধ করে দিয়েছে। রিয়া হাসি মুখে বলল, ভাইয়া, আপনার চাঁদকে সারা জীবনের জন্য আপনার রুমে রেখে গেলাম, আপাতত আমাদের দিকটা একটু ভাবুন। আবির মেঘের দিকে তাকিয়ে মোলায়েম কণ্ঠে বলল, ওরা কিছু চাচ্ছে, দিব? মেঘ কিছুই বলছে না।
চুপচাপ বসে নিজের হৃদস্পন্দন গুনছে। আইরিন সঙ্গে সঙ্গে বলে, এটা কিন্তু কথা ছিল না, তুমি বলেছ ভাবিকে দেখেই দিয়ে দিবে। আবির মেঘের দিকে তাকিয়ে থেকে ঠান্ডা কণ্ঠে বলে উঠল, আমি আমার বইয়ের অনুমতি ব্যতীত কিছুই দিতে পারছি না, সরি। সবাই মেঘকে রিকোয়েস্ট করছে, কিন্তু মেঘ মুখ ফুটে কিছুই বলতে পারছে না। আবির মৃদু হেসে পুনরায় প্রশ্ন করলো, কি হলো, দিয়ে দিব? মেঘ ঘাড় কাত করে সম্মতি জানালো। আবির সঙ্গে সঙ্গে বিছানা থেকে উঠে স্বাভাবিক কণ্ঠে বলল, তোমাদের এমন কথা ছিল আমি জানি না আর জানতেও চাই না। আমার বউ যেহেতু সম্মতি দিয়েছে, তাই তোমরা যা চেয়েছ তার ডাবল পাবে। তানভীরের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, তানভীর, ওদের অ্যামাউন্ট বুঝিয়ে দিবি। জি ভাইয়া। জান্নাত রিয়া একসঙ্গে বলে উঠল, ইস, এত বড় মিস্টেক কিভাবে করলাম, আগে জানলে আরো বেশি চাইতাম। আইরিন বলল, আমরা এখন নতুন করে অ্যামাউন্ট চাইব। আবির মুচকি হেসে বলল, সুযোগ একবারই দিয়েছি, সেই সুযোগ আর পাবে না। এখন সবাই যাও এখান থেকে। রাকিব আবিরের কানে কানে ফিসফিস করে কিছু বলেই দৌড়ে বেরিয়ে গেছে। বাকিরাও যে যার মতো চলে গেছে। বন্যা মেঘের দিকে তাকিয়ে মুচকি হেসে বেরিয়েছে। তানভীর আগেই বেরিয়ে গিয়েছিল। আবির দরজা বন্ধ করতে যাবে, অকস্মাৎ তানভীর হাজির হলো। আবির শক্ত কণ্ঠে বলল, আবার কি? তানভীর মেঘকে এক পলক দেখে নিল। মেঘ মাথা নিচু করে নিশ্চুপ হয়ে বসে আছে। তানভীর গলা খাকারি দিয়ে অত্যন্ত কোমল কণ্ঠে বলল, ভাইয়া, আমার বোনটা কিন্তু এখনো ছোট। তোমরা অনাবশ্যক ভালোবাসাকে একটু কন্ট্রোলে রেখো প্লিজ। আমার বলা গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।